দেশে এবং প্রবাসে যারা আজকে লাইভ দেখছেন সবাইকে স্বাগত, শুভ সকাল। আরো একটি সুন্দর লাইভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয় জাপানিজ ম্যানার। জাপানিজ ম্যানারের আজকে আমরা জাপানিজ অফিসিয়াল ম্যানার নিয়ে কথা বলবো। আমার সাথে বরাবরের মতো জাপান থেকে দুজন অতিথি রয়েছেন। আজকেও যারা অতিথি রয়েছেন আমি পরিচয় করে দিচ্ছি। আমার সাথে যারা রয়েছে তারা হলেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি কারা কারা রয়েছে। আমার সাথে রয়েছে আজকে ডক্টর সৈয়দ জামান, রিসার্চ ডিরেক্টর মিৎসুবিশি কেমিক্যাল অ্যাকোয়া সলিউশন, ডক্টর লীনা বসু, অ্যাসোসিয়েট ম্যানেজার অ্যাস্টেলাস ফার্মা জাপান। আর আপনাদের সাথে রয়েছি আমি এইচ এম দুলাল। তো আমরা আজকে জাপানিজ ম্যানার নিয়ে কথা বলছিলাম, তারই ধারাবাহিকতায় তৃতীয় পর্বে আমরা 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 আগেই ঘোষণা ছিল যে জাপানের অফিসে কোন ধরনের ম্যানার গুলো মানা হয়, কি ম্যানার মেনে সেখানে কাজ করা হয়, সেই কথাগুলোই আমরা দুজন অতিথির কাছ থেকে শুনবো। প্রথমে ডক্টর সৈয়দ জামানের কাছে যাব। তো তার আগে আমি দুজনের সাথে একটু পরিচয় হয়ে নেই, কে কে আমার সাথে রয়েছে। তাদের আমার শোয়ের নিয়ম অনুযায়ী তাদের পরিচয় তাদের কাছ থেকে একটু একটু শুনে নিব। প্রথমে সৈয়দ জামান, আপনাকে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। জি, থ্যাংক ইউ দুলাল ভাই, চমৎকার একটা টপিকস নিয়ে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি নামটা তো আগেই বলেছেন, যেহেতু সৈয়দ জামান, ডাকনাম লিঙ্কন। জাপানে এসেছি 2000 সালে, পড়াশোনা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। পড়াশোনা শেষ করে 2005 সালে আমি প্রথম জবে জয়েন করি। তারপর 2011 সালে আমি কোম্পানি সুইচ করে নতুন একটা কোম্পানিতে জয়েন করি। তো আমার যেহেতু জাপানিজ অফিসিয়াল ম্যানারের ব্যাপারটা আসতেছে, আমার অভিজ্ঞতা, আমার ঝুলিতে 15 বছর দুটো কোম্পানির অভিজ্ঞতা আছে। কিছু সেলসের কাজের অভিজ্ঞতা আছে, আর আছে রিসার্চ নিয়ে কাজ করার অভিজ্ঞতা। ধন্যবাদ। ডক্টর লীনা বসু, আমরা পরিচিত হব। আমি লেনা বসু, আপনাদের সাথে আজকে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি জাপানে এসেছি 2001 সালে, লিকন ভাইয়ের 1 বছর পর। তো আমি পড়াশোনা করতে এসেছিলাম। তো এখানে পড়াশোনার পর থেকে 2011-তে আমি জবে ঢুকি। 9 বছর চাকরি করছি। তো এর মধ্যে আমার কিছু অংশ একাডেমিয়ায় ছিল। আমি ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ছিলাম। তারপর আমি কোম্পানিতে যোগ দিই। তো এখানে এখন ধরেন কর্পোরেট ম্যানার তো আপনারা গুগল করলেও পাবেন, অবশ্যই পাবেন। তো সেটার বাইরে আমি চেষ্টা করব যে আমরা বাঙালি কালচারে বড় হয়ে বাইরে এসে চাকরি করার সময় আমরা যে গ্যাপগুলি উপলব্ধি করেছি, যেগুলি হয়তো কোনো বইতে লেখা থাকবে না বা কখনো হয়তো মানে গুগলে এখনো উঠে আসেনি, কিন্তু আমরা শেয়ার করলে আমরা আরো পরস্পরকে আমাদের অন্য দেশের, আমাদের জাপানের কালচারটাকে আরো ভালো করে উপলব্ধি করে আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমি চেষ্টা করব সেই দৃষ্টিভঙ্গি থেকে কথা বলার। ধন্যবাদ। আমরা একে একে শুরু করতে চাই। আর এই লাইভটা আপনারা সরাসরি আমাদের 10 দিকের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/10দিক এবং আমাদের ইউটিউব ভেরিফাইড ইউটিউব, যেটা আমাদের অফিসিয়াল ইউটিউব রয়েছে, youtube.com/10দিক টিভি, সরাসরি সম্প্রচার হচ্ছে একযোগে। আর সেই সাথে আপনারা এই ভিডিওতে কমেন্টস করতে পারেন। 10 দিক টিভির জাপানিজ ম্যানার ব্যবস্থাপনা এবং নির্দেশনা রয়েছেন সানাউল হক, আর সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছে আমি এইচ এম দুলাল। আমরা প্রথমে ডক্টর সৈয়দ জামানের কাছে যাব। আর এই অনুষ্ঠানটার কমার্শিয়াল স্পন্সর সাদিয়া টেক লিমিটেড জাপান। আমরা জনাব জামান আপনার কাছে যাচ্ছি। অফিসিয়াল ম্যানার কি কি রয়েছে আপনার দৃষ্টিকোণ? ধন্যবাদ দুলাল ভাই। অফিসিয়াল ম্যানার ব্যাপারটার যাওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতে চাই। কেন জাপানিজ অফিসিয়াল ম্যানারটা এত বেশি ইম্পর্টেন্ট, কেন আমাদের আসলে জানার দরকার আছে। এটা আসলে বলতে গেলে যদি আমরা ওদের হিস্ট্রি দেখি, ওদের বিজনেস হিস্ট্রি যদি দেখি, আমরা একটু আলোকপাত করতে চাই। আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে, আপনি পৃথিবীর পুরাতন কোম্পানিগুলো বা লিস্ট যদি আপনি দেখেন, সেখানে ব্যাংক অফ কোরিয়া 2008 সালে একটা জরিপ করেছিল। 200 বছরের পুরনো কোম্পানি পৃথিবীতে যত আছে তাদের সংখ্যা হচ্ছে প্রায় 5586টা। এর মধ্যে জাপানের কোম্পানির সংখ্যা 3146, অলমোস্ট 56%। মানে জাপানের বিজনেস হিস্ট্রি যদি আমরা বলি, পুরনো দিক থেকে বলি, তাদের প্রায় 56% কোম্পানি 200 বছরের পুরনো পুরো পৃথিবীর ইতিহাসে। তারপরে যেটা আছে জার্মানি,
আপনার 15%, নেদারল্যান্ড 4%, আর হচ্ছে ফ্রান্স 3%। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে ইউরোপিয়ানরা বুনিয়াদের জাতি আর কি, যে বিজনেস এর জাতি হিসেবে আমরা আসলে জেনে এসেছি। কিন্তু আসলে প্রকৃত সত্যটা হচ্ছে ইউরোপ না, আসলে জাপানিজরাই বিজনেসের বুনিয়াদ আর কি। পৃথিবী চষে বেড়াচ্ছে আসলে ওরা। তো ওরা আসলে কেন এত দীর্ঘ সময় ধরে পৃথিবী জুড়ে ওদের এত বিজনেস করতেছে, বা জাপানের এত লম্বা সময় ধরে বিজনেস করতেছে, বা সাস্টেনেবল বিজনেস যেটা বলা হয়, মানে কেন জাপান এত ভালো করছে? আমার মনে হয় যে বিজনেস ম্যানার যেটা একটা, এটা খুব বড় একটা ইস্যু। তো ওই বিজনেস ম্যানারটা ওরা এত সুন্দরভাবে গড়ে তুলেছে যে সাস্টেনেবল বিজনেস বা সাস্টেনেবল কোম্পানি যেগুলা, সেগুলো বেশিরভাগই জাপানে রয়ে গেছে। তো আমরা আসলে কথা যদি বলতে চাই, তো টপিকসটা হচ্ছে আপনার কোথা থেকে শুরু করব আর কি। যে আমরা যদি মানে আলোকপাত করি, আমরা তো ধরেন অনেক পরে এখানে এসেছি। বয়সের একটা কি বলে, আমি নিজে এসেছি প্রায় 27 বছর বয়সে এখানে। জীবনের যে বেশিরভাগ যে শিক্ষা যেটা, সেটা আমরা দেশ থেকে নিয়ে এসেছি, দেশের এডুকেশন সিস্টেম, বাংলাদেশের কালচার। তো এখানে এসে কোম্পানিতে যখন আমরা জবে জয়েন করি, তখন খুব বড় একটা পার্থক্য ফিল করি আর কি। পার্থক্যটা আসলে একদিনে হয় নাই, ধীরে 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 বুঝতে পারছি যে আমাদের পার্থক্যগুলা কোথায়। তো একটা ফ্রেশ গ্রাজুয়েট যখন জাপানে একটা অফিসে জয়েন করে, তখন তাকে একটা ছোট বাচ্চা হিসেবেই ট্রিট করা হয়, এবং তাদেরকে প্রথম 2 মাস বা 3 মাস কিছু একটা ট্রেনিং বা সিস্টেমের মাধ্যমে যেতে হয় আর কি। সেটা শুরু করে আপনার কিভাবে আপনি অফিসে ঢুকবেন, কি আপনার অফিসিয়াল ড্রেস হবে, প্রত্যেকটা অফিসেরই কিছু কোড আছে আর কি। আপনি টেলিফোন কিভাবে রিসিভ করবেন, সিনিয়রদের সাথে কিভাবে কথা বলবেন। তো ওই প্রত্যেকটা জিনিসেই প্রথম 3 মাস ওরা একটা ট্রেনিং এর মাধ্যমে নিয়ে যায়, একটা সুন্দর একটা শিক্ষা ওদেরকে দিয়ে থাকে আর কি। তো আমরা বাংলাদেশ থেকে যারা এসেছি, তারা এই পার্থক্যটা সময়ের সাথে সাথে বুঝতে পারি। আর ওরা একটু অন্তর্মুখী জাতি, তো মনে হচ্ছে যে কিছুই বলতেছে না, কিছুই করতেছে না, বাট প্রকৃতপক্ষে আপনাকে ওরা সুযোগ দেয় যে তোমরা এই জিনিসটা শিখো। হ্যাঁ, তো আমি একটু যদি বলি যে ওদের যে জিনিসটা হচ্ছে যে মানে একটা বিজনেস সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য যে পলাইটনেস যেটা কি বলে, ভদ্রতা যেটা একটা, আপনার ড্রেস আপ হতে পারে, আপনার আচরণ হতে পারে, আপনার হাঁটা স্টাইল হতে পারে, কথা বলার ভঙ্গি হতে পারে, ওইটা ওরা খুব প্রচন্ডভাবে ফলো করে। ঠিক আছে। তারপর মনে করেন যে আমরা যদি একটা কি বলে একটা বিজনেস মিটিং নিয়ে একটা এক্সাম্পল দেই, একটা বিজনেস মিটিং আমরা কিভাবে এখানে করি আর কি। তো বিজনেস মিটিং এর জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে আর কি। সেটা হচ্ছে ধরেন আমরা কন্টেন্ট যেটা, এজেন্ডা যেটা থাকে, এটা আমরা আগে থেকে আমরা ঠিক করি, স্কেজুয়ালটা আগে থেকে ঠিক করি। এজেন্ডা আমরা আমাদের অপোনেন্ট যে থাকে, পার্টনার যে থাকে, তাকে আমরা আগে পাঠিয়ে দিই। এবং বিজনেসের একটা নির্দিষ্ট টাইম থাকে যে আমরা 11টা থেকে 12টা পর্যন্ত মিটিং করবো, বা 10টা থেকে 11টা পর্যন্ত একটা মিটিং করব। তো ওই মিটিং এ আমরা যেটা করি, আমরা আসলে 15 থেকে 20 মিনিট আগে ওই জায়গায় পৌঁছে যাই, ওই অফিসে বা ওই বিজনেস মিটিং প্লেসে। তো সেখানে গিয়ে আমরা হয়তো পাশে কোনো কনভেনিয়েন্স স্টোরে বসে একটু চা খাই, খেয়ে ঠিক 10 মিনিট আগে আমরা বিজনেস মিটিং এ ঢুকি। তো বিজনেসে যে ঢোকার জন্য গেস্ট এবং হোস্ট, হ্যাঁ, দুটোর কিন্তু জায়গা আলাদা করা। এটা কিন্তু জাপানে অলিখিত একটা রুলস, যে গেস্টরা এদিকে বসবে, হোস্টরা এদিকে বসবে। কে আগে কথা বলবে, আপনি বিজনেস মিটিং এ যখন কফি দেওয়া হয়, কাকে আগে দেওয়া হবে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার নির্ধারিত, কারপরে কাকে দিতে হবে, কে কোন সিটে বসবে। তারপরে মনে করেন যে আপনি বিজনেস কার্ড যে হ্যান্ড ওভার করবেন, এটারও কিছু রুলস আছে। তো বিজনেস কার্ড খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই দেশের বিজনেস মিটিং বা বিজনেস করতে গেলে। এটাকে আপনি একজন ব্যক্তি হিসেবে ট্রিট করে ওরা। আপনি দেখবেন যদি কোনো মিটিং এ যান, তাহলে ওরা বিজনেস কার্ড গুলাকে সামনে সাজিয়ে রাখবে, এটা কখনোই ব্যাগে ঢুকাবে না। বিজনেস কার্ডটা ওয়ান অফ পার্সন হিসেবে তারা ট্রিট করে। তো আপনি এটাও দেখবেন যে সিরিয়াল যে সিনিয়র, তারপরে 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 এইভাবে ওরা সাজিয়ে রাখে আর কি। তো কন্টেন্ট গুলা হয় যে বিজনেসে যে কথাগুলো হবে, সেগুলো হবে আপনার খুব
কি বলে গুছানো, সংক্ষিপ্ত এবং প্রত্যেকটা বক্তব্যের মধ্যে একটা তাৎপর্য বা একটা অর্থ থাকতে হবে। ঠিক আছে, আমার মনে হয় লেনাও কিছু অ্যাড করবে, আমি আপাতত শেষ করতেছি। জি, আমরা শুনবো আপনার কাছ থেকে পরে বিস্তারিত। ডক্টর লিনা, আপনি শুনছেন আমাদের অফিসিয়াল জাপানিজ অফিসিয়াল ম্যানার। জি, ডক্টর লিনা শুরু করে। লেনা মাইকটা কি অন করে না, শুনতে পাচ্ছি না। হ্যালো লিনা, শুনতে পাচ্ছেন? ডক্টর লিনা আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর লিনা আমাকে শুনতে পাচ্ছেন? ডক্টর লিনার অডিওটা হয়তো আমরা মিস করছি, আমরা শুনতে পাচ্ছি না মাইক্রোফোনটা। হ্যালো ডক্টর লিনা, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আপনি যদি আমাদেরকে শুনতে পান, আপনাকে আবার নতুন করে আপনাকে প্রবেশ করার জন্য অনুরোধ করব, যে আপনি নতুন করে আবার ইন করবেন প্লিজ। ডক্টর জামান, আমরা শুরু করি, চালিয়ে যাই আর কি। জি, আমরা কন্টিনিউ করি না? প্লিজ প্লিজ, আমরা একটু আচ্ছা, চেষ্টা করি। আমি কিছু এক্সাম্পল দিতে চাই আমার অভিজ্ঞতা থেকে। এখানে যেটা হয় যে সাস্টেনেবল বিজনেস, যেটা আমরা মানে খুব এখন পপুলার একটা শব্দ, সাস্টেনেবল গোল, সাস্টেনেবল বিজনেস, এটা জাতিসংঘ থেকেও বলা হচ্ছে এটা নিয়ে আসলে বাংলাদেশের কোম্পানিগুলো কথা বলতেছে, জাপান তো অনেক আগে থেকেই বলতেছে। সাস্টেনেবল বিজনেস করার জন্য ওদের স্ট্র্যাটেজি বা ওদের ম্যানার যেটা, এটা নিয়ে আমি একটু কথা বলি। আমি কয়েকটা শুনতে পাচ্ছেন আমাদের? জি জি, আমি শুনতে পাচ্ছি। আমি একবার আচ্ছা, আমরা সাস্টেনেবল ম্যানার নিয়ে শুনবো, যে যেমন আপনার কাছে একটু, তার আগে ডক্টর লেনা বসুর কাছে আমরা একটু যেতে চাই, তার কাছ থেকে শুনতে চাই কি কি ম্যানার নিয়ে, অফিসিয়াল ম্যানার গুলো আজকে সে আমাদের কিছু বলতে চান। প্লিজ শুরু করুন। অবশ্যই। আমি কিছু জিনিস ফোকাস করব, যেটা হয়তো ঠিক ম্যানার হিসেবে বলা নাও যেতে পারে, আপনারা বলতে পারেন এটা কালচার। যেমন ধরেন এটা খুব টিম ওয়ার্কের ভেতর দিয়ে জাপানের কাজগুলি হয়। যে কোনো অফিসে আপনি যখন যাবেন, খুব কম ক্ষেত্রেই আছে যে আপনি শুধু একা কোনো কাজ করছেন সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত। বেশিরভাগ কাজই বলেন বা প্রজেক্ট বলেন, যেটাই বলেন, আপনাকে একটা টিমে কাজ করতে হবে। হতে পারে আপনি সেখানে লিডার, বা হতে পারে আপনি একজন মেম্বার। তো আপনার যেটা রোলস বা রেসপন্সিবিলিটি, সেটা যদি লিডার হিসেবে হয়, লিডারের কাজটা আপনাকে করতে হবে। আপনি যদি মেম্বার হন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এখানকার দায়িত্বটা কি, আপনার টিমের গোলটা কি, সেই গোলের ক্ষেত্রে আপনি কি কন্ট্রিবিউট করছেন, আপনার কাছে কি এক্সপেক্ট করছেন। তো আমরা বাঙালিরা কিন্তু আসলে ভীষণ স্বতঃস্ফূর্ত, এটা আমার পার্সোনাল অবজারভেশন, যে আমরা অনেক বেশি এনথুজিয়াস্টিক, আমরা অনেক কিছু করতে চাই, আর একটু ভালো করতে চাই, আর একটু বেশি করতে চাই। তো এই স্পিরিটটা খুব ভালো। তো মাঝে মাঝে হয় যে আমরা লিডার পজিশনটাকে একটু বেশি পছন্দ করি। তো এটা সবসময় নাও হতে পারে। কখনো যদি আপনি লিডার হন, লিডার হিসেবে তার কাজটা যেমন গুরুত্বপূর্ণ, লিডারকে সাকসেসফুল করার জন্য মেম্বারের কাজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। লিডারের কাজ হচ্ছে লিড করা, তাকে ডিরেকশন দেয়া, সবকিছুকে গুছিয়ে নেয়া। কিন্তু যে মেম্বার, তাকে খেয়াল করতে হবে তার উপর যে দায়িত্বটা দেয়া হয়েছে, সেই দায়িত্বটা ঠিক মতো পালন করছে কিনা। এবং শুধু নিজের কাজ না, জাপানে এটা ওয়েস্টার্ন কালচারের ক্ষেত্রেও আছে, যে আপনি শুধু নিজের কাজটা করে গেলেন, হয়ে গেল না। আপনাকে দেখতে হবে যে আপনার টিমের যে গোল, আপনি কাজটা করে গেলেন, শেষ হয়ে গেল, কিন্তু আপনার টিমের গোলটা যদি না ফুলফিল হয়, তাহলে কিন্তু আসলে কারোর অ্যাচিভমেন্টটাই আর কাউন্ট হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো সেটা গোল অ্যাচিভ করলেন কি না করলেন, এটা ডিপেন্ড করবে আপনি কোন সেটিং এ আছেন বা কিভাবে আছেন। তো আমি যেটা বলবো যে টিম হিসেবে কাজ করা, এই মানসিকতাটা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা নিজস্ব সত্তা অবশ্যই বজায় রাখবো,
অবশ্যই সবকিছু করে রাখবো, কিন্তু মনে রাখতে হবে যে আমরা এটা একটা লং টার্ম কাজ। একদিনের কাজও হতে পারে, এক সপ্তাহের কাজও হতে পারে, 6 মাসের কাজও হতে পারে। মনে রাখতে হবে আমরা টিমে কিভাবে কাজটা করছি। তো এই জিনিসটা ভাইয়ার হয়তো একটু আগে জামান ভাই যেটা বললেন সাস্টেনেবল বিজনেসের যে ব্যাপার, কিছুটা স্পিরিট এই টিম স্পিরিটের মধ্যে আছে, যে এই কাজটা আসলে একদিনে শেষ হয়ে যায় না। আপনার সাথে যারা কাজ করলো তারা কিন্তু জানলো যে আপনার সাথে কাজ করা সহজ না কঠিন, হ্যাঁ, আপনি সহযোগিতাপূর্ণ নাকি পূর্ণ না। কাজে আপনি যখন নেক্সট কাজে যাবেন, কতগুলি মানুষ আপনার সাথে কাজ করতে চায় এবং কতগুলি মানুষ আপনাকে সাহায্য করবে, সেটা ডিপেন্ড করবে কিন্তু আপনি কত টাকা সহযোগী সেটার উপর, তাই না? তো এই জিনিসগুলি খুব পারস্পরিক ভাবে মানে জড়িত। এবং আপনি যদি মনে করেন যে আমি লং টার্মে ভালো করতে চাই, আরো উন্নতি করতে চাই, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার টিমটাকে নিয়ে আপনার করতে হবে। শুধু নিজে একা চলে গেলে হয়তো সবাই পড়ে থাকবে, আপনি একা অন্য জায়গায় চলে গেছেন। এটা আমার এই মুহূর্তে একটা বিষয় আমি একটু ডক্টর লেনা বসা এবং জামান কে উত্তর দিবেন আমি জানি না, দুজনকে একটু বলছি। টিমের কথা বলছে, কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা অনুযায়ী দেখি যে একটা অফিস পলিটিক্স, অফিস ম্যানারের মধ্যে অফিস একটা পলিটিক্স ঢুকে যায়, কাকে রেখে কে উপরে চলে যাবে, মানে কার কথা বিশেষ করে বসের কাছে লাগানো, বা এই বিভিন্ন ধরনের ছোটখাটো অফিস পলিটিক্সও থাকে। এই বিষয়গুলো টিমের মধ্যে কিভাবে দেখা হয় জাপানিজে? যদি আপনি আমাকে বলতে বলেন, তা আমি বলবো যে জাপানের ইভ্যালুয়েশন প্রসেসগুলি খুব আগে থেকে ঠিক করা থাকে। ঠিক আছে, আপনি একটা কাজ যখন শুরু করবেন, সেটার গোল সেটিং যখন হবে, আপনার রোলস এন্ড রেসপন্সিবিলিটিস গুলি কিন্তু সেটা আগে থেকেই সেট হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি আপনার বসকে কতটুকু পটাতে পারলেন এটা আসলে কোনোভাবেই কাউন্ট হয় না জাপানের ক্ষেত্রে, আমি যেটা দেখেছি। কারণ আপনি আপনার সেটিংসটা আগে করে রেখেছেন, আপনি সেটা অ্যাচিভ করতে পারলেন কি পারলেন না, সেটা ওই প্রজেক্টটা যখন শেষ হলো, আপনার ইভ্যালুয়েশনের টাইমিং আসলো, তখন সেই চার্ট অনুসারে আপনার ইভ্যালুয়েশনটা হবে এবং আপনার প্রমোশন হবে কি হবে না, সেটা আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি অনেক বলছেন আমি এটা করেছি ওটা করেছি, কিন্তু আসলে জিনিসটা আগে থেকে একটা স্ট্রাকচারের মধ্যে আছে। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি বেশি যদি জাহির করেন আমি তো এটা করেছি, আমি তো ওটা করেছি, সেটা করেছি, অনেক ক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ হিসেবে দেখা হয়। কারণ টিম হিসেবে সবাই অলরেডি জানে আপনি কি করছেন, আপনার কন্ট্রিবিউশন কতখানি সেখানে হয়ে গেছে। সো পলিটিক্সের সুযোগ এখানে আসলে খুবই কম আমার দেখা মতে। জামান ভাই, আপনার অভিজ্ঞতা থেকে কিছু শুনতে চাই। আচ্ছা, আমি একটু অ্যাড করি ওই প্রসঙ্গটা নিয়ে। আসলে এটা আসলে ভ্যারি করে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যারা প্রতিষ্ঠিত কোম্পানি, যারা বড় কোম্পানি, তাদের তো আসলে ওই যেটা বলা হচ্ছে যে মালিক জিনিসটাই নেই, বুঝছেন? ওরা হচ্ছে আসলে অনেকটা কর্পোরেট যেটা আমরা বলি, কোম্পানির যে প্রেসিডেন্ট থাকে 3 বছর 4 বছর মেয়াদে নতুন করে আবার একজন আসে। তো এখন প্রকৃত বড় যে কোম্পানিগুলো, তাদের আসলে ওই বিগ বস বলতে আসলে কেউ নেই। ওইটা আসলে কদিন পর পর রোটেশনালি চেঞ্জ হয়। তো ছোট ছোট কোম্পানিগুলোতে সাধারণত যে প্রেসিডেন্ট থাকে বা যে মালিক থাকে, তার কাছাকাছি গেলে হয়তো কিছু বেনিফিট পাওয়া যেতেও পারে আর কি। কিন্তু আমরা আজকে যেটা বলতেছি যে বিজনেস ম্যানার বা বিজনেস কালচার, এই ছোট কোম্পানিগুলোকে আমরা বাদ দিয়ে আমরা সঠিক যে বিজনেস যেটা বলে ওটা নিয়েই কথা বলি। তো ওখানে আসলে ওই পলিটিক্স যেটা বলতেছেন, আমি একটু ডেটা দিতে চাই। সেটা হচ্ছে যে জাপানে যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের উপর একটা জরিপ করা হয়েছিল কিছুদিন আগে, যে তোমরা আসলে কতজন কোম্পানির সিইও বা ডিরেক্টর হতে চাও আর কি। সেখানে এটা খুব নেগেটিভ একটা রেজাল্ট আসছিল। ওরা আসলে কেউ সিইও বা প্রেসিডেন্ট হতে চায় না, আর ওরা বস হতে চায় না আর কি। ওরা যেটা চায় যে আসলে একটা মানে কি বলে সাস্টেনেবল বা সুন্দর একটা স্মুথ লাইফ ওরা চায়। ফিনান্সিয়ালি ওরা যে স্যালারি পায় ওদের আসলে চলে যায়। খুব বেশি মানে প্রমোশন হলে যে খুব বেশি স্যালারি বাড়বে তাও কিন্তু না। স্যালারি যে রেঞ্জ যেটা বলা হয় একটা নির্দিষ্ট পরে আসলে খুব বেশি বাড়ে না, হয়তো ক্ষমতা বাড়ে, প্রশাসনিক পাওয়ার বাড়ে। সেই সিস্টেমটা এইভাবে ওরা গড়ে তুলছে যে কেউ ওখানে গেলেই যে সবকিছু তা না, কিছুটা হয়তো ক্ষমতা ভোগ করবে, বাট এটার জন্য যে আমরা যেটা দেখি খুব বেশি পাওয়ারফুল সবাই তাকে তোষামোদ করবে, ওরকম কিছু নেই। ওরকম কিছু করলেও লেনা যেটা বলতেছিল যে বরং নেগেটিভ ধারণা তৈরি হয় আর কি।
যে যারা জাহির করে করে না যে তা না, এখানেও কিছু লোকজন আছে, আপনি এ করলে সি পর্যন্ত ওরা বলতে থাকে যখন প্রেজেন্টেশন দেয়। এটা সব দেশেই আছে, এখানেও আছে, বাট সংখ্যাটা খুব বেশি না আর কি। যেটা লানা বললো যে এটা করে আসলে আলটিমেটলি লাভ নেই। ওরা আপনাকে যে অ্যাবলিউশনটা যেটা করে, ওরা বেশ কয়টা মানে ক্যাটাগরি ওদের আছে। এর মধ্যে আপনার অবশ্যই ম্যানার অবশ্যই থাকবে, ম্যানার থাকবে, আপনার গোল কতটুকু হয়েছেন এটা থাকবে, আপনি টার্গেট কত ফুলফিল, এবং এই টার্গেট ফুলফিল করতে গিয়ে আপনি কতটুকু কাজ করেছেন ওইটা ওরা খুব বেশি দেখে। হাউ মাচ ইউ ওয়ার্কড, আপনার সমস্যাগুলা কি ছিল, ওখানে সমস্যার সমাধান আপনি কিভাবে করেছেন। আমরা যখন রিপোর্ট দেখি বা রিপোর্ট লিখি, তখন আমরা আসলে এটা খুব বেশি জোরালো ভাবে দেখি তুমি কি কাজ করেছো, কিভাবে করেছো, কাজ করতে গিয়ে গিয়ে তুমি কি সমস্যার সমাধান করেছো এবং কি সমস্যা রয়ে গেছে, কেন সমাধান করতে পারো না। মানে টোটাল কাজটাকে আমরা প্যাকেজ হিসেবে দেখে এভালুয়েশন এখানে করা হয় আর কি। তো একজন যে মানে মুখে পটপট করে বললো যা পলিটিক্স করে বসের কাছে চলে গেলাম, এটা আসলে এখানে খুব একটা ভালো না আর কি, বরং আলটিমেটলি নেগেটিভ হয় আর কি। আমি একটা উদাহরণ জানি, একজন ভদ্রলোক এখানে, সঙ্গত কারণে আমি কোম্পানির নাম এবং তার জিনিসগুলো আমি মানে বলতে পারবো না, বাট এটুকু যেটুকু জানি যে খুব ব্রিলিয়েন্ট একজন রিসার্চার ছিলেন। উনি খুব ভালো কোনো প্রোডাক্ট ডেভেলপ করে নিজেই কনফিডেন্টলি সেলসে গিয়ে প্রচুর সেলস করলেন এবং কোম্পানিতে বেশ ভালো একটা টার্নওভারও আসলো। কিন্তু যেহেতু এই যেটা বললো যে টিম ওয়ার্ক, লেনা যেটা বললো, সে টিম ওয়ার্ককে গুরুত্ব দেয়নি, সে তার মতো করে ডেভেলপ করে তার মতো করে সে সাজাতে চেয়েছিল। তো আলটিমেট রেজাল্ট আসলে কোম্পানিতে তার এভালুয়েশনটা হয়নি, সে কোম্পানি থেকে সরে যেতে হয়েছিল। তো এটা আসলে কি নেগেটিভ আছে পজিটিভ আছে, আমেরিকা হলে এটাকে খুব বেশি হাইলাইট করে, তো আমাদের দেশে হাইলাইট করা হয়তো, তাকে হয়তো বড় কোনো পদ দেওয়া হয়তো। কিন্তু এদের দেশে হচ্ছে যে আমি একা বাঁচবো না, সবাইকে নিয়ে বাঁচবো, আমার আগে অফিস, অফিসের আগে আমি না। তো অফিস সাস্টেনেবল করার জন্য, দেশ সাস্টেনেবল করার জন্য লম্বা সময় ধরে ওরা চিন্তা করে যে সবাইকে নিয়ে, সবাইকে মানে বাঁচতে হবে, সবাই স্যালারি দিতে হবে, সবাইকে অ্যাবলিশন করতে হবে, সবাইকে প্রমোশন দিতে হবে। আপনাকে একা স্যালারি দিলে যেটা হবে যে 5 জনকে কম দিয়ে আপনাকে দিতে হবে। তো ওদের পলিসি হচ্ছে যে সবাই সমান নিব, কেউ হয়তো অল্প একটু বেশি পাবে, বাট ওরকম না যে ও খুব ভালো করে ফেলেছে বলে তাকে খুব বড় কিছু দিয়ে দিবে আর কি। এটার পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে, বাট ওরা আসলে ওই যে যেটা বললেন যে সবাইকে সমানভাবে মূল্যায়ন করে, সবার মানুষ হিসেবে সবাইকে মূল্যায়ন করতেছে। এখানে আসলে কাজটা ইম্পর্টেন্ট, বাট ওভারঅল আমরা আগে মানুষ, আগে আমরা চাকরিজীবী, সবাইকে নিয়ে আমাদের বাঁচতে হবে। এটা হচ্ছে এখানকার স্ট্র্যাটেজি বা পলিসি বা ম্যানার যেটাই বলেন আর কি। ধন্যবাদ। জি, ডক্টর লিনা, আর কোন ম্যানারের দিকে আপনি ফোকাস করতে চান? আরেকটা হচ্ছে এক্ষেত্রে বলবো যে ভুল স্বীকার করা। অনেক ক্ষেত্রেই আছে, আপনি কাজ করতে গেলে অবশ্যই ভুল হতেই পারে, মানুষের ভুল হয়। বা হয়তো আপনার একটা প্ল্যান ছিল, আপনি সেই প্ল্যান করতে গিয়ে দেখলেন যে না, আসলে প্ল্যানটা আলটিমেটলি অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, আপনাকে আবার নতুন করে প্ল্যান করতে হলো। তো এই জিনিসগুলি খুব স্বচ্ছভাবে স্বীকার করা ব্যাপারগুলি, যে আমার এই প্ল্যানটা আমি এভাবে করেছিলাম, সেটা আলটিমেটলি এই কারণে আমার দেখলাম যে এটা আসলে ঠিক ছিল না, আমার প্ল্যানটা চেঞ্জ করা দরকার, এভাবে করা দরকার। তো এটা এক ধরনের। আবার আরেক ধরনের হতে পারে যে আপনি একটা সত্যি করে ভুল করে ফেলেছেন। তো এই জিনিসগুলি স্বীকার করা মানে অনেস্টলি আপনি একটা সত্যকে শেয়ার করলেন, সেটা আপনার বসও হতে পারে, আপনার কলিগরাও হতে পারে, যার সাথে আপনার শেয়ার করা দরকার, সেটাকে লুকিয়ে না রেখে সেই জিনিসটাকে শেয়ার করে দ্রুত সমাধান করাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। জাপানে যেটা দেখা হয় যে একটা ভুলের থেকে আরেকটা ভুল হয়, সেটাকে আমি ভুল করিনি সেটা জাহির করলে আসলে ভুলের যে ক্ষতির পরিমাণ সেটা বাড়তেই থাকে। জাপানে যেটা, ওরা খুব সহজেই, আপনারা হয়তো জানেন যে সুমিমাসেন বা গোমেন নাসাই এই কথাগুলি যে বলে, যে করে মাছি গায়ে দেদা, মানে এই শব্দগুলি যে বলে, এই কথাগুলির অর্থ হচ্ছে যে আমাদের এই জিনিসটা ঠিক ছিল না, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি, আমি এভাবে করলে কিভাবে এটাকে সমাধান করা যায়। তো আসলে জামান ভাইও কিছুক্ষণ আগে বলেছেন যে কাজটা কত সুন্দরভাবে করা যায়, একটা হারমোনির একটা ব্যাপার আছে। আপনি কাজটা করলেন কিন্তু অনেক ঝামেলা হলো, সেই অনেক ভুল, অনেক মিথ্যে বা চেপে রাখলেন, সেই জিনিসটা আসলে এখানে ভীষণভাবে আপনার যে বিশ্বস্ততা সেটাকে আসলে ক্ষতি করে দেয়। আপনি যত স্বচ্ছভাবে, যত সৎভাবে
আপনার অবস্থানটা ব্যাখ্যা করবেন, যত সৎভাবে আপনার কাজের প্রতি করবেন, তত আপনাকে বিশ্বাস করবে যে না, কোনো ভুল হলেও আমাকে জানাবে বা কোনো সমস্যা হলে আমাকে তাড়াতাড়ি জানাবে। তো এই জিনিসগুলি একটা বিশ্বাসের উপর ভিত্তি করে চলে। তা আপনি একবার যদি লুকান, আসলে এটা পরবর্তীতে ভীষণ ঝামেলায় ফেলে দেয়। ভীষণ ঝামেলা ফেলে দেয় যে সে লুকানোর ফলে আসলে অনেকগুলি মানুষ হয়তো দেখা যায় যে সেটার প্রভাবটা তাদের উপর পড়েছে। তারা যেমন আপনার প্রতি একটা খারাপ নেগেটিভ একটা ইমপ্রেশন হবে, সেরকম আপনার বসও হয়তো মানে আপনাকে সেই দৃষ্টিভঙ্গিতে দেখবে যে কোনো কিছু হলে ও তো ঠিক মতো বলবে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা ঠিক ম্যানার না, কালচার হিসেবে এরা যে কোনো জিনিস মানে ভুল হওয়া বা কোনো কিছু নেগেটিভ হওয়া, সেটাকে এরা খারাপ হিসেবে দেখে না, দেখে আপনি সেটা স্বীকার করলেন কিনা এবং স্বীকার করে সেটা সংশোধনের চেষ্টা করেছেন কিনা। এই পয়েন্টটা আমার মানে আমি নিজে কাজ করে এটা আমার খুব মনে হয়েছে যে এটা আমাদের বাঙালিদের, আমাদের ভাই বোনদের সবার এটা একটু জানানোটা দরকার। জি, ডক্টর জামান, আপনার কাছে একটু একটু আমার কাছে স্পেসিফিক ভাবে একটু জানতে চাই যে যখন আমি কোন একটা প্রতিষ্ঠানে জব শুরু করলাম, প্রথম শুরু হয় আমার একটা ইন্টারভিউর মাধ্যমে আর কি, যে কোনো অফিসে একদম শুরুর দিকে। তো আমি বসের সাথে প্রথম যখন শুরু হচ্ছে, যখন আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, এইদিকে ছোটখাটো ম্যানার গুলো যদি আমাদের একটু যদি তুলে ধরেন, ইন্টারভিউ বোর্ড, জি, ম্যানার। এটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা যখন জাপানে যখন জাপান কিবেন বাংলাদেশে যদি আমরা এটা বলি, তাহলে কিছু প্রিপারেশন আমাদের প্রয়োজন ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে। যেটা বললাম যে আসলে সময়ের ব্যাপারটা, এইটা কোনোভাবেই এক্সকিউজ করা যায় না। আসলে আপনি টু বি অন টাইম আর কি, আপনি আবার আর্লি গেলেও সেটা আবার খারাপ। আপনাকে ঠিক 10 মিনিট আগে বা 5 মিনিট আগে ওইখানে পৌঁছতে হবে গিয়ে। আর সেই জন্য আপনাকে হয়তো ওইভাবে টাইমটা শিডিউলটা ম্যানেজ করতে হবে। তারপর যেটা হচ্ছে যে আপনার এখানের ড্রেস কোডটা খুব বেশি ইম্পর্টেন্ট জাপানে। ডিপেন্ডস অন আপনার অফিস। তবে আমরা যদি কি বলে আমরা আজকে যে অফিস নিয়ে, যে অফিসিয়াল এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতেছি, এই ধরনের অফিসে যদি আপনি ইন্টারভিউ দিতে চান, আপনাকে ফর্মাল হতে হবে। ফর্মাল মানে এই নয় যে আপনাকে খুব বেশি কিছু করতে হবে। আপনাকে প্যান্ট শার্ট বা মেয়েরা যদি যেটা বলে স্যুট বা এই টাইপের কিছু আপনাকে অবশ্যই পড়তে হবে। আর যেটা হচ্ছে যে আপনাকে কোনো কি বলে রং চঙা, যেটা আর কি একটু গর্জিয়াস যেটা বলা হয়, এইটা অ্যাভয়েড করতে হবে। এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এবং পারফিউম যেটা বলি আমরা, আপনি যদি মানে মিটিং এ যান, এখানে উগ্র কোনো পারফিউম ব্যবহার না করাই ভালো। আর আপনার যেটা হচ্ছে যে প্রিপারেশন যেটা হবে, আপনি কি বলে অফিসিয়াল ব্যাগ যেটা নিয়ে যাবেন, সেটাও যেন কখনো একটু চাকচকপূর্ণ না হয় আর কি, সেটা সিম্পল ব্যাগ যেন হয়। মানে টোটাল ওভারঅল হচ্ছে যে কোনো কালারফুল বা কোনো খুব বেশি গর্জিয়াস কিছু করা যায় না আর কি বিজনেস মিটিং এ, ইন্টারভিউ ঢোকার আগে। এবং কথাগুলো যে আপনি বলবেন ওখানে গিয়ে, অবশ্যই আপনাকে ম্যানারটা তো অবশ্যই ফলো করতে হবে। আপনি তো বাংলাদেশের মধ্যে আগে গিয়ে বসতে পারবেন না আর কি, আপনাকে বলা হবে যে সিট ডাউন প্লিজ, তখন আপনি তো বসলেন। বসার পরে ওরা যে প্রশ্নগুলা করবে এর বাহিরে অতিরিক্ত উত্তর না দেওয়াটাই ভালো। টু দ্য পয়েন্ট আনসার করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর ওরা খুব বেশি কিছু আপনাকে জিজ্ঞেস আসলে করে না। ওরা হচ্ছে একটা সিভি নিয়ে যেতে বলে। তো সিভিরও আসলে ওদের একটা নিজস্ব ফরম্যাট আছে। এটা আমাদের দেশের মতো যে ডিটেলস, বাবা মার স্টোরি বা এডুকেশনের ব্যাকগ্রাউন্ডে ডিটেলস স্টোরি, ওইগুলা তেমন কিছু না। খুব সিম্পল এক পেজের একটা কি বলে সিভি এখানে পাওয়া যায়। আপনি কনভেনিয়েন্স স্টোরে পাওয়া যায়, ইন্টারনেট ডাউনলোড করতে পাওয়া যায়। সেটা আগেও জমা দেওয়া যায়, বা ইন্টারভিউ বোর্ডেও সাধারণত যে যারা পার্ট টাইম করে তারাও সাধারণত দেখলাম যে এই জিনিসটা নিয়ে যায় আর কি। এবং নিয়ে গিয়ে ওই জিনিসটার উপর বেস করে তারা কথা বলে। খুব বেশি কথা বলার প্রয়োজন মনে করেন। এই যে কথা আছে না, দেশে একটা বাতচিত দিলেই বোঝা যায় ভিতরে কি আছে। আমার মনে হয় ওরা এই জিনিসটা খুব ভালো জাজ করতে পারে আর কি, অল্প কথার মধ্যে গুছিয়ে ইন্টারভিউটা ওরা নেয় আর কি। তো ওই যে আরেকটা যেটা লেনা বললো, কোনো কিছু লুকানো যাবে না, যেটা সত্য সেটাই বলতে হবে। কনফিডেন্ট ভালো, বাট ওভার কনফিডেন্ট ইজ ডেঞ্জারাস। অতিরিক্ত কনফিডেন্ট সমস্যা করবে ইন্টারভিউ বোর্ডে। জাস্ট বি নরমাল, তাহলেই হবে। ধন্যবাদ। জি, আমি এখানে একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি।
সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে জব হান্টিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমরা বড় কোম্পানি বা বড় ইয়েতে যাওয়ার জন্য চেষ্টা করি। আবার কোম্পানির দিক থেকে হয়তো যদি আপনারা খেয়াল করেন, কোম্পানি সে সময় যে লোকগুলি নিতে চাচ্ছে তাদের হয়তো কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকে যে আমরা এই ধরনের লোক নিব। তো এটা একটা অনেকটা ম্যাচিং এর ব্যাপার। সো জাপানে যখন জব ইন্টারভিউগুলো হয় তখন ওরা, আপনি যখন আপনার সিভিটা জমা দেবেন তখন একটু খেয়াল করবেন যে তারা যে রিক্রুটমেন্টটা দিচ্ছে সেখানে কি লেখা আছে রিকোয়ারমেন্টটা, হ্যাঁ, এবং সেখানে আপনার অভিজ্ঞতা, এই পর্যন্ত অভিজ্ঞতাটাকে আপনি কিভাবে ওখানে কাজে লাগাতে পারেন। তাহলে কোম্পানির পক্ষে বোঝা সম্ভব হয় যে একে দিয়ে আমাদের উদ্দেশ্যটা সফল হবে কিনা। ঠিক আছে, আপনি জেনারেলি অনেক কিছু বলতে চাইলে বলতে পারবেন আপনার সিভি অনুসারে, কিন্তু কি ধরনের জবের জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেখানে আপনি কি কন্ট্রিবিউট করতে পারেন সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি একটু অ্যাপ্রোচ করেন, আমার মনে হয় আলোচনাটা আরেকটু বেশি মানে আরেকটু কিছু টিপে যাওয়া সম্ভব। জি, আমি ডক্টর জামান বলছিলেন ড্রেস কোডের বিষয়ে, তারপর একটু ছোট করে যদি বলেন যে আমরা যেমন বিজয় দিবসে একটা ড্রেস কোড পরি, 21শে ফেব্রুয়ারিতে একটা ড্রেস কোড থাকে, বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ড্রেস কোড বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু জাপানে অফিসিয়ালি ফর্মাল ইনফর্মাল কোন ধরনের ড্রেস কোডকে প্রিফার করা হয় একটু যদি আপনি একটু বলেন অফিসিয়াল থেকে, মেল এবং ফিমেল কোন ধরনের পোশাকগুলো পরার ক্ষেত্রে উৎসাহিত করা হয় বা নিয়মের মধ্যে বা ম্যানারের মধ্যে পড়ে? প্রশ্নটা কি আমাকে করতেছেন? আমি উত্তর দিব না নাকি কাকে করছেন? আমি ডক্টর জামানকে প্রথমে ডক্টর লিনাকে বলছি, তারপরে আপনি যুক্ত করবেন। আচ্ছা, ওকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে থেকেই শুরু করি। আপনি মানে প্যান্ট শার্ট পরলেন বা স্কার্ট পরলেন এটা পুরোপুরি আপনার উপর। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে ভাইয়া কিছুক্ষণ আগে ডক্টর জামান যেটা বললেন যে খুব রংচঙে যে গর্জিয়াস যে জিনিসটা, সে রঙের ব্যাপারে একটু মাইল্ড হলে ভালো হয়। তো এখানে আসলে জাপানে আপনি যে কোনো বিজনেস রিলেটেড মানে ফর্মাল স্যুট বলেন বা ফর্মাল দোকান কিন্তু আছে, আপনি সেখানে গিয়ে আপনার রুচি মতো আপনার পছন্দ মতো আপনি যে কোনো নিতে পারেন। তো মেয়েদের ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করেছি, এটা আমাদের আসলে বাঙালি, আমরা বাংলাদেশে থেকে আমরা যেটা অভ্যস্ত, আমরা কিন্তু মানে একটু হিল বা স্যান্ডেল টাইপের হিল পছন্দ করি যেটাতে পাটা খোলা থাকে। ঠিক আছে, এটা আমি খুব মানে পার্সোনাল একজন মেয়ে হিসেবে আমি বলছি। সেক্ষেত্রে আমি একটু মানে অনুরোধ করবো যে কোনো বিজনেস ওকেশনে মানে ফর্মাল ওকেশনে আপনারা হিল ইউজ করা কোনো খারাপ কিছু না, কিন্তু স্যান্ডেল টাইপের হিল না, হ্যাঁ, সেটা একটা শু টাইপের হিল হলে ভালো হয়। মানে পা যেন খোলা না থাকে। খোলা না থাকাটাই এই ক্ষেত্রে ভালো যদি আপনি ইন্টারভিউর কথা বলেন। ঠিক আছে, আপনি জবে ঢুকে গেলেন তারপর আপনি একটা বিজনেস ওকেশনে গেলেন সেটা পুরোপুরি ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি যেহেতু ইন্টারভিউ প্রসঙ্গে বলছিলেন সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা প্রেফার করাটা ভালো। ওকে, ডক্টর জামান আপনার কাছে যাইব। জি, ও যেটা বলতেছিল একটু অ্যাড করি। জাপানে হিল কিন্তু খুব পপুলার, বিশেষ করে রিসেপশনে যেসব মানে বড় অফিসে থাকে ওরা দেখলেন যে খুব হিল টিল পরে বা স্কার্ট পরে। আপনি যখন ইন্টারভিউতে যাবেন, কোনো বিজনেস মিটিং এ যাবেন, তখন হিলটা অ্যাভয়েড করা ভালো। এটা অ্যালাউ করে না, আসলে ওদের ম্যানারে অ্যালাউ করে না। হিল পরে বিশেষ করে যা মেয়েরা হিল পরে বিজনেস মিটিং এ যাবে, কাট 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 শব্দ হবে, এটা আসলে অ্যালাউ করে না কি ওদের ম্যানারে। আর হচ্ছে স্কার্টের ব্যাপারটা, স্কার্ট শর্ট স্কার্ট আসলে বিজনেস মিটিং এ অ্যালাউ করে না। ঠিক আছে, এখানে আসলেই ফর্মাল ড্রেস পরতে হয় আর কি। আপনি রিসেপশনের গার্লসের সাথে তুলনা করলে এটা হবে না। ঠিক আছে, তো ওইটা একটু আমার মনে হয় একটু সবার মাথায় রাখা উচিত। আমরা যদিও বাংলাদেশিরা আসলে স্কার্ট অতটা হয় না, আমার মনে হয় হয় না কারো। তো ওই যে যেটা বললো স্যান্ডেল বা যেটাই পরবেন, কি বলে রুচিশীল পোশাক, যেটা আর কি চাকচমক হইতে হবে না, তবে রুচিশীল হওয়াটাই ভালো। আর ছেলেদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অবশ্যই আপনার কি বলে জিন্স পরে তো যাওয়া যাবেই না, টি শার্ট পরা যাওয়া যাবে না। বিজনেস মিটিং বা যদি ইন্টারভিউ বোর্ডে যান, অবশ্যই আপনাকে যেটা করতে হবে এটা ফর্মাল ড্রেস, এটা হোয়াইট শার্টই হোক প্যান্ট হই যাই হোক, চাকচমক পরা অবশ্যই হবে না। সিম্পল ড্রেস যেটা বলে ওইটা হলে হবে। জুতাগুলোর ব্যাপারে ওরা খুব কনসার্ন, পলিশ জুতা হলে ভালো হয়, শু হলে ভালো হয়, স্যান্ডেল তো অবশ্যই অ্যালাউবল না। এটা একটু মাথায় রাখতে হবে আর কি। বিজনেস কোডের ব্যাপারে, ড্রেস কোডের ব্যাপারে এটুকু মনে হয় আর কি।
একটু হেয়ার স্টাইলের ব্যাপারেও আমি একটু জানতে চাই, কারণ আমাদের চুলেরটাও একটা আমাদের কিন্তু সৌন্দর্যের একটা অংশ শরীরেরই। আচ্ছা আচ্ছা। এইটা কিভাবে তারা পছন্দ করে বা কোন ধরনের বিষয়টা তাদের একটু যদি সংক্ষেপে একটু বলেন, আমরা শেষের দিকে একদম। আচ্ছা ঠিক আছে, ওদের আপনি বিশেষ করে কোকোস হাই স্কুল যদি দেখেন, প্রত্যেকটা ছেলে মেয়ে দেখবেন যে, প্রত্যেকটা বলা উচিত না বাট মেজর অফ দেম আপনি দেখবেন যে খুব কি বলে চুলগুলা লালচে হয়, মানে সাদা হয়, হলুদ হয়, রংচঙা হয় আর কি, ঠিক আছে। এটা আসলে ওদের কোকো যেটা বলে আর কি হাই স্কুলে খুব বেশি প্রচলিত। যখন তারা ইউনিভার্সিটিতে চলে যায় দে আর চেঞ্জিং, তারা কিন্তু অলরেডি চেঞ্জ শুরু করে দেয়, কারণ তাদের হচ্ছে যে তখন তারা পরবর্তী ধাপে পৌঁছে আর কি, বিজনেসে ঢোকার বা অফিসে ঢোকার পরে স্টেপ হচ্ছে ইউনিভার্সিটি, ঠিক আছে। তো আপনি থার্ড ইয়ার থেকে ওরা মোটামুটি বিজনেস কোম্পানিগুলোর সাথে ওদের আসলে জব নিয়ে কথাবার্তা শুরু হয়, তখন থেকে তারা কিন্তু ফর্মালে চলে আসে। আপনি হেয়ারস্টাইল যেটা বলেন এটা উদাও হয়ে যায়, ঠিক আছে। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকলেও থার্ড ইয়ারে তো এটা প্রশ্নই ওঠে না, আর অফিসে ঢোকার পরে তো এটা একেবারেই প্রশ্ন আসে না আর কি। যদি আপনি কিছু কিছু কোম্পানি গান বাজনা করে ওরা চুল নিয়ে অনেক কিছু করতে পারে, বাট আমাদের মতো যারা সিম্পল জব করে আমরা এটা চিন্তা করতে পারি না আমার চুল এক পাশে সাদা থাকবে এক পাশে কালো থাকবে বা আমার কলিগের এটা থাকবে, এটা আসলে মানে আমি নিজেও কমফোর্টেবল ফিল করবো না আর কি। এটা একেবারেই অ্যালাউয়েবল না আর কি, যে রংচটা চুল নিয়ে আপনার কি বলে খুব বেশি উগ্র চুল নিয়ে বা বড় করে নিয়ে স্টাইল করে নিয়ে অফিসে যাওয়া। হ্যাঁ জেল টেল দেওয়া যেতে পারে, আপনি কি বলে পরিমিত ভাবে চুল একটু বড় হলেও সমস্যা নেই, বাট এক্সেস হলে এটা আপনাকে কখনোই অফিসে ভালোভাবে দেখবে না আর কি, আপনার কলিগরাও দেখবে না, আপনার বসরাও দেখবে না ভালোভাবে আর কি। তো লেনা অ্যাড করতে চাইলে প্লিজ। আমার একটাই কথা থাকবে যে ধরেন আপনি কি ধরনের জব করবেন তার উপর ডিপেন্ড করে। আপনি যদি কর্পোরেট জব বলেন, আপনি আসলে একজন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাকে পরে উপস্থাপন করতে হবে, হ্যাঁ। সো সেখানে অবশ্যই আপনার স্বকীয়তা থাকবে, সবকিছু থাকবে, কিন্তু মার্জিত হতে হবে। মার্জিত মানে হেয়ার স্টাইল বলেন যেটাই বলেন, আপনি যেহেতু সেই কোম্পানির একজন মুখপাত্র হিসেবে এরপর কাজ করবেন, সেক্ষেত্রে মানে খুব রংচঙে কিছু কেউ ভালো দৃষ্টিতে হয়তো দেখবে না। জি, আমরা একদম শেষের দিকে ডক্টর লিংকন কি আর কি শেষে একদম শেষ কথা কি বলতে চান অফিসিয়াল ম্যানার? শেষ করতে তো চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার আমরা যারা এখানে বিদেশিরা আছি আমাদের কিছু ভুল জিনিস ধারণা আছে আমাদের মাঝে, আমরা পরবর্তীতে আসলে সময় টু সময়ে যেটা হয় সেটা আমরা আসলে শুধরে নেই। তো আজকে যারা শুনছি বা পরবর্তী যারা শুনবে তাদের জন্য আমার একটা যেটা অনুরোধ থাকবে, কোম্পানিগুলা যখন একজনকে রিক্রুট করে তাদের মাথায় কিছু স্পেসিফিক প্ল্যান থাকে যে ওকে নিয়ে আমরা 10 বছর 20 বছর 30 বছর কাজ করব, বা ওর মধ্যে কি বলে একটা ভালো কিছু আছে বলে কিন্তু রিক্রুট করে আমাদেরকে, ঠিক আছে। কোম্পানি কখনো আমাদেরকে বাদ দেওয়ার জন্য রিক্রুট করে না, ঠিক আছে। তো এখন আমাদের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কমপ্লেইন আসে আমাকে বাদ দেওয়ার জন্য উল্টাপাল্টা করতেছে বা বাজে ব্যবহার করতেছে। আপনি এভাবে চিন্তা করেন যে একটা কোম্পানি যখন একটা স্টাফকে রিক্রুট করে বা আমরা যখন করি আমাদের স্পেসিফিক একটা প্ল্যান থাকে, তার পিছনে আমরা ইনভেস্ট করি, আপনি 1 বছর 2 বছর 3 বছর আমরা ইনভেস্ট করি। যখন আউটপুট না আসে, আউটপুট বলতে এখানে আসলে কি 3 বছরে আপনি যে কোম্পানিকে খুব কিছু দিয়ে দেবেন তা না, আপনাকে 3 বছর দেখে আপনার সিনসিয়ারিটি, আপনি কতটুকু অফিসের প্রতি সিনসিয়ার, আপনি কতটুকু পাংচুয়াল, আপনি কতটুকু ডেডিকেটেড, কতটুকু টিম ওয়ার্ক, আপনি একটু আগে যেটা ডক্টর লেনা বলতেছিল যে টিম ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, কাজের এনভায়রনমেন্টটা খুব এনভায়রনমেন্ট, তো আপনাকে ওই এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করতে হবে। রিলায়েবিলিটি জিনিসটা যেটা থাকতে হবে, এটা হচ্ছে লুকানো যাবে না। আর আমাদের কিছু যে সমস্যা আছে যে কালচারাল, যেটা আমরা রিলিজিয়াস অনেক সময় একটু সমস্যায় পড়ি, এটাকে আসলে ওরা পার্সোনাল হিসেবে দেখে আর কি। এটা রিলিজিয়াসকে কখনোই অফিসে আনা উচিত না। আপনি নামাজ পড়লেও আপনাকে আপনার মতো প্রাইভেট টাইমে পড়তে হবে। আপনি যদি অফিস টাইমে বলেন যে আমি একটু 5 মিনিট নামাজ পড়ে আসি, আপনাকে হয়তো অ্যালাউ করবে, বাট এটা খুব ভালোভাবে ওরা নেয়নি আর কি, ঠিক আছে। আসলে যে দেশের যে এনভায়রনমেন্ট আমরা ওইটাকেই ফলো করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এখন বাংলাদেশ থেকে অনেক রিক্রুট হচ্ছে সরাসরি আপনার কি বলে যে ট্রেনিং স্টাফ হিসেবে যে রিক্রুটমেন্ট হচ্ছে, তাদেরকে আসলে ট্রেনিং ওরা বাংলাদেশকে করায় নিয়ে আসে ম্যানারের ব্যাপারে।
তো কিছু সমস্যা এখানে আসলে ক্রিয়েট হয়। আমি তাদেরকে অনুরোধ করব জাপানে আসার আগে আপনারা মেন্টালি কিছু প্রস্তুতি নিয়ে আসেন। সেটা হচ্ছে যে ব্যক্তি জীবন যেটা পার্সোনাল জিনিসটা কখনো অফিসে ইনক্লুড করবেন না। আরেকটা হচ্ছে যে আপনি কি বলে বিশ্বস্ত থাকবেন। আপনি কখনো মিথ্যা বললেন না। আপনি খুব ভুল করে ফেললেও, কোম্পানি বড় ক্ষতি করে ফেললেও কোম্পানির কিন্তু খুব বেশি আপনার প্রতি রাগ করবে না। ওর পিছনে যদি আপনি অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে, এটা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কোম্পানির 1 কোটি টাকার ক্ষতি হলেও কোম্পানি ইন্স্যুরেন্স আছে, আপনার কোম্পানি এটা পেয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা মানে না লুকিয়ে ফেলেন, তাহলে কিন্তু এটা একবার যদি অবিশ্বাস তৈরি হয়, এটা কখনোই ভালো হবে না আরকি। ঠিক আছে? আরেকটা জিনিস যেটা আমার রিকোয়েস্ট থাকবে, আমরা আসলে একটু গুছানোতে সমস্যা আছে। আমরা মানে জাপানেও আছে অনেকেই অগোছালো। তো অগোছালো জিনিসটা হচ্ছে খুব অপছন্দ করে আরকি অফিসিয়াল এনভায়রনমেন্টে। আপনার ছোট জব হোক, বড় জব হোক, আপনি যে কাজ করবেন সেখানে কাজটা যেমন গোছানো, আপনার জীবনটা গোছানো হতে হবে। আপনার ড্রেস আপ, আপনার কথা বলার স্টাইল, আপনার ডেস্ক টাইপের। আমরা গোয়েস কাতসুদো বলি যে সেইরি সেইতন একটা কথা আছে। যে যত বেশি গুছিয়ে তার ডেস্কটা রাখে, সে তাকে ততভাবে মূল্যায়ন করে, তার কাজটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আরকি। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে বিশেষ করে যারা ওই যে ট্রেনিং স্টাফে আসতেছে ওদের ব্যাপারে আসলে যেটা বলবো যে একটু ড্রেস আপের ব্যাপারে আর একটু আমাদের শরীরে যে আসলে একটু কি বলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা ওরা খুব বেশি পছন্দ করে। একটা ড্রেস ওরা একবারে বেশি পরে না। হ্যাঁ, তারপরে আমরা যেটা হয় যে এক ড্রেস 3 বার পরে ফেলি। তো ওইটা আসলে ওরা আপনাকে সরাসরি বলবে না, বাট এটা প্রস্তুতি নিয়ে আসতে হবে যে প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আরকি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে। ধন্যবাদ দুলাল ভাই আপনাকে। সুন্দর একটা প্রশ্ন এসেছিল, আমি দেখানোর চেষ্টা করছি জি বলুন। যে বিদেশিরা কি জাপানে গভর্নমেন্ট জব পেতে পারে কিনা, এটা একটা প্রশ্ন আমাদের আন্দোলন করেছিল আর কি প্রশ্নটা। আচ্ছা, ওই জিনিসটা আমার মনে হয় লেনা উত্তর দিতে চাচ্ছে। আমি লেনাকে সুযোগ দিচ্ছি। আচ্ছা, জাপানি গভর্নমেন্ট জবগুলির জন্য একটা পরীক্ষা দিতে হয়। এটাকে বলে হলো কোক্কা কৌমুইন শিকেন। হ্যাঁ, এটা একটা বাংলাদেশে যেমন বিসিএস পরীক্ষা, সেরকম একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষাটা যে কেউই দিতে পারে, কিন্তু পরীক্ষাটা জাপানি ভাষায়। আমি যতদূর জানি সেটা জাপানি ভাষায়। তো আপনি যদি পরীক্ষা দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার জাপানে গভর্নমেন্ট জব পেতে কোনো অসুবিধা নেই। আমি নিজে জাপানি মানে লাইসেন্সড ফার্মাসিস্ট যেটা বলে, মানে ফার্মাসিস্ট হিসেবে আপনার মানে ডেজিগনেশনের জন্য আপনাকে একটা পরীক্ষা দিতে হয় গভর্নমেন্টে। বাংলাদেশে যেমন এমবিবিএস এর জন্য প্রফেশনাল পরীক্ষা আছে, সেরকম ফার্মাসিস্টদের জন্য একটা প্রফেশনাল পরীক্ষা আছে। যে কোনো গভর্নমেন্ট এর জন্য সারা দেশে স্ট্যান্ডার্ডাইজড একটা পরীক্ষা থাকে, বছরে 1 বার বা 2 বার থাকে। তো সেই পরীক্ষাটা আপনি যদি দিয়ে পাশ করেন, সেক্ষেত্রে মানে বিদেশি না আপনি জাপানি, সে আপনার মানে নাগরিকত্ব নিয়ে সেখানে কোনো সম্ভাবনা মানে সমস্যা হওয়ার কথা না। জি, আমার জানা মতে গভর্নমেন্ট খুব ভালো জব করে এরকম বাংলাদেশি আছে, এক্সাম্পল আছে, অন্য বিদেশিও আছে, এবং আমার পরিচিত একজনই আছে ফরেন মিনিস্ট্রিতে ভালো জব করে, গভর্নমেন্ট জব করে। ঠিক আছে? আর এজ লিমিট, বয়স সীমাটা কত থাকতে পারে? এগুলো কোনো বিষয় আছে কি বাংলাদেশের মতো যে এরপরে গভর্নমেন্ট জবে এলাও না বয়সের ক্ষেত্রে? সেটা হয়তো নির্ভর করবে আপনি কি ধরনের জব করতে চান। এই মুহূর্তে হয়তো স্পেসিফিক একটা সব মানে যেমন বাংলাদেশে 30 বছর ছিল, সেরকম এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। যেমন এখানে স্কুলে চাকরি করার জন্য যে বয়স বলেন, আমি তো দেখি যে 40 বছরেও অনেকের চেষ্টা করে যাচ্ছেন, সেটা কোনোই না। তবে সেক্টর হিসেবে হয়তো বয়সের লিমিটটা ভিন্ন থাকতে পারে। আমি এই মুহূর্তে সঠিক উত্তরটা দিতে পারছি না। ডক্টর জামান? জি, আমার জানা মতে আসলে বেশি বয়সে সরকারি জবে জয়েন করেছে জাপানিজ আমি নিজে দেখেছি। ওইরকম স্পেসিফিক ভাবে আসলে 25 বছর 30 বছর সংখ্যাটা ওদের ম্যাক্সিমাম ক্ষেত্রে, 2-1টা ক্ষেত্রে থাকতে পারে, নেই আর কি। ঠিক আছে? তো এখন আসলে আমাদের পরবর্তী প্রজন্ম যেটা, আমরা জাপানে যারা অনেকদিন ধরে থেকে যাচ্ছি, আমার মনে হয় এখন সংখ্যাটা অনেক বাড়তেছে। আমাদের বাচ্চা কাচ্চা এখানে বড় হচ্ছে। তো ওই যে প্রশ্নগুলা যে আজকে আসতেছে বিদেশিরা জব পাবে কিনা, তো আমরা আস্তে আস্তে দেখতেছি যে আমাদের পরবর্তী জেনারেশন অলরেডি সরকারি জবে ঢুকতেছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, এখান থেকে পাশ করতেছে। তা আমরা আসলে এই সংখ্যাটা অনেক বেশি দেখতে পারবো খুব শীঘ্রই। আমি আশা করছি যে জাপানে আমাদের পরবর্তী যে জেনারেশনটা মেইন স্ট্রিম যেটা বলি আমরা, জাপানিজ এর সাথে ওরা এক হয়ে যাচ্ছে আর কি।
অনেক প্রশ্ন ছিল, অনেক কমেন্টস ছিল, আমরা নিতে পারছি না। সেটাও প্রশ্ন আসছে জাপানি সাংবাদিকতার সুযোগ আছে কিনা, এটাও একটা প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্নই আসছে। তো আমরা শেষ করতে চাই, এবং কমেন্টস অনেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে, আমরা অন্যদিন হয়তো আপনাদেরকে অন্য কোনো একটা প্রসঙ্গে আমরা যুক্ত করব, আমাদের অতিথি হিসেবে আপনাদের পাবো। সর্বশেষ একটু মূল্যায়ন করার জন্য আমরা পরীক্ষামূলকভাবে প্রায় 12 বছরের বেশি সময় ধরে 10 দিক বাংলা পত্রিকা জাপানে কমিউনিটির জন্য কাজ করছে, তারই সংযোজন বর্তমানে কমিউনিটির এই টেলিভিশন, এই সম্প্রচার পরীক্ষামূলক। তো কিভাবে মূল্যায়ন করতে চান ডক্টর জামান? জি, আমার মনে হচ্ছে যে এটা খুব ভালো একটা উদ্যোগ। আমাদের আসলে ভাষাগত সমস্যার কারণে এদেশের অনেক কিছু জানি না, যারা জাপানে বর্তমানে আছেন বা আসছেন, বা বাংলাদেশ থেকে যারা আসবেন, তাদের জন্য এটা বড় একটা লার্নিং কি বলে প্লেস হইতে পারে। যে আজকে আপনি অফিস এনভায়রনমেন্ট কথা বললেন, একদিন ম্যানার নিয়ে কথা বললেন, একদিন এডুকেশন সিস্টেম নিয়ে কথা বললেন, কিভাবে জাপানে আসা যায়, মানে কোনটা বেটার ওয়েতে। তো এই জিনিসগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। প্ল্যাটফর্মটা আসলে এতদিন ছিল না। আপনারা যেটা শুরু করেছেন আমার মনে হয় খুব ভালো একটা উদ্যোগ। আমাদের যতটুকু সম্ভব, প্রবাসীরা আমরা যারা অনেকদিন ধরে জাপানে আছি, আমরা আপনাদেরকে যথাসম্ভব আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আমাদের পরবর্তী জেনারেশন যারা এখানে আসবে বা যারা এখানে থাকতেছে, আমাদের কারণে আপনাদের মাধ্যমে যদি তাদের কোনো একটু যদি উপকার হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের। ধন্যবাদ। মন্তব্য, পরামর্শ শেষের দিকে আমরা। জি, আজকের এই কথা বা আমাদের আলোচনার মাধ্যমে যদি আপনাদের সামান্য কিছু উপকার হয়ে থাকে, তাহলে আমরা খুবই খুশি হব। আর আমি ব্যক্তিগতভাবে যেটা খুব ফিল করি যে আমাদের বাঙালিদের, আমাদের কিন্তু অনেক ভালো গুণ আছে, আমাদের অনেক ভালো পটেনশিয়াল আছে। জাপানি সব ভালো, বাংলাদেশে সব ভালো তা না। সব দেশেরই, সব কালচারেরই কিছু ভালো বা কিছু হয়তো নেগেটিভ দিক থাকতে পারে। তো আমার অনুরোধ থাকবে যে আমি বিদেশি বলে এটা পারবো না, এই জিনিসটা এখন কিন্তু অনেকটাই নেই। জাপানে হয়তো আগে কিছুটা ছিল, সেই জিনিসটা একদমই নেই। বরং আমি সবার কাছে অনুরোধ করব যে আপনার যে নিজস্ব স্বকীয়তা, আপনার যে স্কিল আছে, বা আপনি কিভাবে কাজ করতে পারেন বা কি ধরনের কাজ করতে চান, সেই হিসেবে আপনি যে কোম্পানিতেই যান না কেন, সেখানে সততার সাথে কাজ করা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর আমি একা না, আমি একটা টিমে কাজ করব, এবং আমার টিম সফল হলে আমি সফল হব। এই জিনিসটা এখানে খুব বড় একটা কালচার। তো সেটা যদি মেনে আমরা চলি, তাহলে আমার ধারণা আমাদের ভুল বোঝাবুঝি বা অনেক ক্ষেত্রে যে কিছু কমিউনিকেশন গ্যাপ, সেটা অনেক কমে যেতে পারে। আর হচ্ছে যে বিজনেস বলেন, অফিস বলেন, এটা আসলে একদিনের না, এটা একটা লং টার্ম ব্যাপার, একটা সাস্টেনেবল ব্যাপার, যেটা আমাদের আজকে আলোচনার মাধ্যমে চলে এসেছে। সো আমি অনুরোধ করব যে সবাই যেন আমাদের বিশ্বস্ততা বজিয়ে রাখি, আমরা যেন ভুল হলে ভুল স্বীকার করব, আমাদের কোনো যদি আমরা খারাপ কিছু দেখি, সেটা আগে থেকে আমরা উদ্যোগী হয়ে সেটা সংশোধনের চেষ্টা করব। সবচেয়ে বড় কথা যে বিশ্বস্ততা, এটা এখানকার সবচেয়ে বড়। ধন্যবাদ ডক্টর লীনা বসু, সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, 10 দিক টিভিকে সময় দেওয়ার জন্য আমাদেরকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর জামানকেও ধন্যবাদ। ডক্টর আশির আহমেদ, আমাদের প্রথম দিন একটা আমাদের ম্যানারের অনুষ্ঠান যেদিন শুরু করি, তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশের অনেক ব্র্যান্ডিং করার মতো অনেক ম্যানার রয়েছে, যদি আমরা এগুলো তুলে ধরতে পারি তাহলে জাপানে সেগুলো, যেমন আমাদের হসপিটালিটিটা অনেক বড় একটা ম্যানার আমাদের কাছে, আমরা খুবই আন্তরিক, আমরা এই বিষয়গুলো, অনেক বিষয় যেগুলো রয়েছে যদি আমরা তুলে ধরতে পারি। আর সর্বশেষ যে কথাটা ডক্টর লীনা বসু বললেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা সুন্দর ম্যানার গুলো আমাদের জাপানের কাছে আমাদের ভালো একটা ভাবমূর্তি হিসেবে গড়ে তুলতে চাই। আর আপনারা যেখানে আছেন ভালো থাকুন। বাংলাদেশের অ্যাম্বাসেডর আপনারা, বাংলাদেশের দূত আপনারা, প্রবাসী যারা রয়েছেন, আমরা তাদেরকে রেমিটেন্স সৈনিক বলি। শুধু তাই না, আপনারা ম্যানার সৈনিকও বাংলাদেশে, কারণ আপনাদের মাধ্যমেই বাংলাদেশকে তারা জানে। তো আমরাও এই কাজটা করতে চাই, এবং পরবর্তীতে কোনো একটা অনুষ্ঠানে আপনাদেরকে পাবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর যারা এতক্ষণ অনুষ্ঠান দেখলেন, আমার সাথে যুক্ত ছিল দুইজন সম্মানিত অতিথি, প্রফেসর ডক্টর জামান, যিনি কাজ করছেন রিসার্চ ডিরেক্টর মিৎসুবিশি কেমিক্যাল অ্যাকোয়া সলিউশন,
সাথে ছিলেন ডক্টর লিনা বসু, অ্যাসোসিয়েট ম্যানেজার অ্যাটলাস ফার্মা জাপান। তো দুজনকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আরিগাতো গোজাইমাস, জাপানের আরিগাতো ভাষায় গোজাইমাস। আরিগাতো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। সায়োনারা। ধন্যবাদ। ওকে, সায়োনারা।